সম্মানীয় সভাপতি, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শ্রী রাজীব পোদ্দার, মঞ্চে উপস্থিত আপনারা আমার সকলেরই পরিচিত, যার নাম পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছে, সেই দিলীপ ঘোষ। এখানে উপস্থিত আপনাদের দীর্ঘদিনের পরিচিত প্রাক্তন কাউন্সিলর শ্রী কামদেব দত্ত, শ্রী তাপস মিত্র, শ্রী শঙ্কর চ্যাটার্জি, শ্রী সন্দীপ ব্যানার্জি, বিথিকা মন্ডল এবং আমার এখানে উপস্থিত সকলের নাম করছি না, সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, মা ও বোনেরা। দেখুন, হাবড়ার বিজেপি তো নতুন কোনো নাম নয়। আমরা এখানে পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হয়েছি। আপনাদের মতামতকে তৃণমূল কংগ্রেস কাউন্টিং স্টেশনে বাজেয়াপ্ত করে নিয়েছে। আমরা দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে এই অঞ্চলে কাউন্সিলর নির্বাচিত করেছি 5 বছরের জন্য। শিবরতন কোঠারিকে সামনে রেখে তার নেতৃত্বে মিউনিসিপ্যালিটি চালিয়েছে। বিজেপির নামে পরিচালিত প্রথম মিউনিসিপ্যালিটির নাম আর হাবড়া একসঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। একটা বিমাতৃসুলভ পরিস্থিতির মধ্যে, চূড়ান্ত প্রতিকূল অবস্থায় আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, তাও কোনো মানুষের অজানা নয়। কিন্তু যতদিন মিউনিসিপ্যালিটি পরিচালিত হয়েছে, শিবরতন কোঠারির পাঞ্জাবিতে কেউ কোনোদিন কালির ছিটা দিতে পারেনি। কেউ বলতে পারেননি যে বিজেপি পরিচালিত মিউনিসিপ্যালিটিতে কোনো দুর্নীতি হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধী রাজনৈতিক দল কোনোদিন মিউনিসিপ্যালিটি ঘেরাও করেনি, রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করে অকর্মণ্যতার অভিযোগ তুলেছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ তুলতে পারেন। আজ আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে রাজনীতি করছি, যেখানে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে দুর্নীতির সমার্থক শব্দ হয়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে কোথাও কোনো প্রয়োজন নেই, কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্ত মানুষ জানে। তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে বলে দিয়েছে। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে নিজের সময় নষ্ট করার কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা আমার কথা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমব্যথী কেউ মারা গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হয়। মৃতদেহের বালিশের নিচ থেকে তার থেকেও 200 টাকা বার করে নিতে হবে। আজকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ছাপ রেখে গেছে। আজকে আবার নতুন ঘটনা খবরে এসেছে, মানে দুর্নীতিটা এমন স্তরে পৌঁছে গেছে যে স্কুলের প্রধান শিক্ষক তিনি টিসি দেওয়ার জন্য প্রত্যেক ছাত্রের কাছ থেকে 300 টাকা করে নিচ্ছেন, তবে টিসি সার্টিফিকেট দিচ্ছেন। কেউ নাকি ওনাকে জিজ্ঞাসা করেছিল যে কেন আপনি এই কাজ করছেন, তার সহকারী উত্তর দিয়েছেন, আমরা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, তাই প্রতি টার্মে 100 করে করে আমরা 3 টার্মে 15 বছরে মাত্র 300 টাকা নিয়েছি। কি অন্যায় করেছি? এর থেকে তো আমরা অনেক বেশি কাজ করতে পারি। এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে যারা দিনের পর দিন মানুষের সামনে দাঁড়িয়ে সিপিআইএম এর দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করব, কোনো বাইক বাহিনী থাকবে না, কোনো থান কাপড় বিতরণ থাকবে না, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিআইএম এর মতো নির্বাচন থাকবে না। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, কোনো ভীত সন্ত্রস্ত করার পরিস্থিতি নেই। আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভয় মুক্ত অবস্থা তৈরি করে দেব। অর্থাৎ আমি আমার মতো করে কথা বলবো,
আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি প্রয়োজনে রাস্তা অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিটিং করব, মিছিল করব, পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে বোর্ড গঠন করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর আমাদের কর্মীরা বিনা বাধায় কাউন্টিং স্টেশনে যাবে। আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে। মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে। আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেব দেবীর শরণাপন্ন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিন্তার কোনো কারণ নেই, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আগে বলেছিলেন যদি জানতাম এরা এত বড় চোর তাহলে এদের টিকিট দিতাম না, কিন্তু তারপরে কি হয়েছে প্রত্যেকটি মানুষের জানা। এখন বলছেন 294টি প্রার্থীর দিকে তাকিও না, তাকাও আমার দিকে, আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে, আমি আছি। আমি দীঘাতে জগন্নাথ দেবের সঙ্গে আছি, আমি নিউ টাউনে দেবী দুর্গার সঙ্গে আছি, আমি উত্তরবঙ্গে মহাকালের সঙ্গে আছি। এখন দেবতা ছাড়া আমাদেরও কোনো গতি নেই, তোমাদেরও কোনো গতি থাকবে না। তাহলে গণদেবতার কি হবে, কি করবেন আপনারা? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে। 2005 সাল অগস্ট মাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিরোধী দলনেত্রী হঠাৎ পার্লামেন্টে ঢুকলেন, এক গুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেন স্পিকারের টেবিলের উপরে, বললেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গেছে ভোটার লিস্টে, সিপিএম এভাবে নির্বাচনে ক্ষমতা দখল করছে, তাই যে কোনো মূল্যে এর অবস্থার পরিবর্তন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিন খুব একটা বেশি কেউ দাঁড়াননি, চোখের জল ফেলে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর কৃষ্ণনগরের একটি জনসভায় ঘোষণা করে দিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই। অনুপ্রবেশ মানে কি? ওরাও তো বাঙালি, এরাও তো বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, আমরা বাংলায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, তাই দিবে আর নিবে মিলাবে মিলবে। ওরা ওপার থেকে এপারে আসবে, আমরা এপার থেকে ওপারে চলে যাব, কিন্তু ওপারে চলে যাবার পরিবর্তে তারা এখানে থেকে যাচ্ছে, ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে। আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন। তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন। আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন, কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ডদান করে চলে এসেছেন, আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে, কিন্তু আপনাদের থেকে অনেকে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন
তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো, তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না, আমি ভোটার লিস্টে। আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া, এইমাত্র দিলীপকে বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে, এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতা কি আছে, এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল কে কে ছি ছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিনাতেও আছি, কতদিন এই রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর এ অংশগ্রহণ করলেন। ভুলে যাবেন না কোভিড এর টিকা, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড এর টিকা বার করবে ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে, কিন্তু 130 কোটি 40 কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে দিয়েছে। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং, বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না। যখনই লোকসভা নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন আবার তৃণমূল কংগ্রেস বলে যে সরকারই হোক না কেন সেই সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আমরা চাইলে সরকারকে ওঠাবো, আমরা চাইলে সরকারকে বসাবো। আবার নির্বাচনের পরে তখন অন্য অবস্থান, বলবেন একমাত্র রাজনৈতিক দল, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে, বাংলাকে গুজরাট হতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না, আর উত্তর 24 পরগনার মানুষ ট্রেন ভর্তি করে গুজরাটে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে, বিভিন্ন কারখানায় গিয়ে গুজরাটে তারা অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করলেন 5,000 টাকা করে দেবো, বাড়ির ছেলে বাড়িতে থাকবে। দেখা গেল ট্রেনের টিকিটের চাহিদা আরো বেড়ে গেল, উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ চলল তামিলনাড়ুর পথে। মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের জন্য আজকে যদি কেউ লড়াই করে থাকে তা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভালোবাসা মুসলমানদের জন্য। আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের পাশের জায়গায় বসিরহাটের বিধায়ক ছিলাম। বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, দেগঙ্গা, হাওড়া থেকে অন্তত 20,000-এর বেশি, আমি কম সংখ্যা বললাম, যে যারা আমার পরিচিত তারা আজকে তামিলনাড়ুতে কাজ করছে। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তরের বিশাল সংখ্যক মুসলমান ভাই বোনেরা তারা তামিলনাড়ু ত্রিপুরে তারা কাজ করছে টেক্সটাইল হাবে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের বক্তব্য একটাই, আমাদের বাঁচান। আমরা কি করতে পারি? মুখ্যমন্ত্রীকে বলো, তোমাদের ওই দাওয়াত ইসলামের নেতা ফিরাজ হাকিমকে বলো, হুমায়ুন কবিরকে বলো। বলছে দাদা ওদের বলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশিরা ঢুকে পড়েছে এখানে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে এখানে, ওরাও বাংলা ভাষায় কথা বলছে, আমরাও বাংলা ভাষায় কথা বলছি। পুলিশ এসে আইডেন্টিটি কার্ড চেক করছে। আমরা সে কি? এই তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, ওটা তো অবিজেপি শাসিত রাজ্য। বলছে আপনি খবর রাখেন না দাদা, তাহলে সবচেয়ে বেশি যদি চেকিং কোথাও হয়ে থাকে আর সবচেয়ে বেশি বাংলাদেশি কোনো জায়গায় যদি ধরা পড়ে থাকে তার নাম হচ্ছে ওই তামিলনাড়ু। তামিলনাড়ু পুলিশ প্রতিদিন রেড করছে। বাংলাদেশি যারা ধরা পড়ছে
তাদের কাছ থেকে কার্ড পাওয়া যাচ্ছে, এপিক কার্ড কোথায় তৈরি হয়েছে, আধার কার্ড কোথায় তৈরি হয়েছে, উত্তর একটাই, বারাসাত মধ্যমগ্রাম। এখন আবার বারাসাত মধ্যমগ্রামের একচেটিয়া আধিপত্য নেই, এখন আবার কার্ড তৈরি হচ্ছে সোনারপুরে, কার্ড তৈরি হচ্ছে এখন নতুন করে শিলিগুড়িতে, অর্থাৎ ওপার থেকে এপারে চলে এসো। একটা সময় ছিল যখন আমাদের মাত্র দুটো আসন ছিল, তখন ওই হাওড়ায় আমি রিক্সায় মাইক বেঁধে স্ট্রিট কর্নার করেছি, এই কামদেব দ্বারা সঙ্গে থাকতেন। তখন আমরা দাঁড়িয়ে বলতাম যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তখন আমাদের দিকে মানুষ বলতো এত বড় পার্টি, মাত্র দুটো সাংসদ, তাও আবার একটা অন্ধ্রপ্রদেশে এনটিআর এর দয়ায়, একটা গুজরাট, একটা অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই, আপনাদের অধুনা ঝাড়খণ্ডে নেই, আসামে নেই, পশ্চিমবঙ্গ তো দূরস্থ। আমাদের থেকে বলা হতো পরিবার পরিকল্পনার পার্টি, হাম দো হামারা দো। দুটো নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আর দুটো মাত্র সাংসদ। সেদিনও কিন্তু আমরা ছিলাম, আমরা বলেছি আমরা থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি আপনাদের আশীর্বাদ। আমরা লড়াই করেছি জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, কিন্তু যে কথা 1980-র দশকের মধ্যভাগ থেকে আমরা বলছি, আজকে সেই কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। আমরা বলেছি সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি ধীরে ধীরে বদলে যাচ্ছে। আজকে শুধু উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা নয়, শুধু মালদা মুর্শিদাবাদ নয়, দিনাজপুর দুটো নয়, আজকে পশ্চিমবঙ্গকে প্যাসেজ বানিয়ে পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে। আজকে এই পরিস্থিতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, আর তার জন্য সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখুন, হাবড়ার মানুষ, বাংলাদেশের সঙ্গে নিবিড় আপনাদের যোগাযোগ, এই অঞ্চলের বহু মানুষের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনাদের কারণ বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। আপনাদের বাংলাদেশে আপনাদের বাড়ি ঘরদোর অনেকেরই আছে, এখনো থেকে গিয়েছে, আপনারা তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এর জন্য কি শুধু একটা সম্প্রদায়কে দায়ী করা যায়? এর জন্য শুধু একটা রাজনৈতিক দলকে কি দায়ী করা যায়? এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ আমরা যারা ওপার বাংলায় ছিলাম, এপার বাংলায় এসে গল্প বলেছি যে আমাদের ওখানে নারকোল গাছের সারি ছিল, আমাদের পুকুরে নাকি বড় রুই কাতলা নাকের নোলক পরিয়ে ঘুরে বেড়ানো হতো তাদের। কিন্তু আমরা ওইখানে রুই কাতলার মোহ ত্যাগ করে অত ভালো নারকোল গাছগুলোকে ছেড়ে দিয়ে এপার বাংলায় ছোট পুঁটি গন্ধময় যুক্ত পরিবেশের মধ্যে পেট গলা চুনো পুঁটির খোঁজে কেন এলাম? এর পেছনে রহস্যটা কি, সেটা আপনারা এই প্রজন্মকে শিখিয়ে যাচ্ছেন। আমাদের এখানে কবি এসেছেন, সাহিত্যিক এসেছেন, আমাদের এখানে চিত্র পরিচালক এসেছেন, তারা উদ্বাস্তুদের জীবন যন্ত্রণা নিয়ে, উদ্বাস্তু জীবনের তাপ উত্তাপ নিয়ে কত প্রবন্ধ লিখেছেন, কত সিনেমা পরিচালনা করেছেন। কিন্তু কেন পূর্ব পাকিস্তান থেকে তাদের চলে আসতে হলো, সে কথা কিন্তু এই প্রজন্মকে জাননি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, বল ডুবিছে মানুষ সন্তান মরবার। কত গল্প, কত কবিতা। গান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলাম আমরাই। আজকে সেই অভিশাপ আমরা বহন করে নিয়ে চলেছি এই হাবড়া অশোকনগর এলাকায়। আমাদের কপালে ছিল উদ্বাস্তুর টিকা। মহাত্মা গান্ধী বলেছিলেন, যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছেন, তারা যদি নিজেদের জীবনকে রক্ষা করবার প্রয়োজনে তারা যদি চলে আসেন, তারা যদি মনে করেন যে এই দেশে তাদের বসবাসের উপযোগী নয়, ভারতবর্ষে আসেন, সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। আজকে তারা সেটা করে দিতে পারেনি। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, মহাত্মা গান্ধী বলেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন, পন্ডিত জওহরলাল নেহেরু বলেছেন, কিন্তু জওহরলাল নেহেরুর পাণ্ডিত্য কোনোভাবেই
এই সিএ বিল কার্যকর করার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তুলতে পারেননি, যা করে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের সামনে নতুন করে মানে যারা এখানে আছেন চলে এসেছেন ওপার বাংলা থেকে 2024 সাল পর্যন্ত, আজকে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করবার জন্য সরকার এগিয়ে এসেছেন, আপনাদেরও এগিয়ে আসতে হবে। এসআইআর হচ্ছে, এসআইআর চলবে, কিন্তু এসআইআর এর উপরে ভরসা করে বিজেপি এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। আপনি এসআইআর এই মুহূর্তে বন্ধ করে দিন, ইডি সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দিন, আপনি ইনকাম ট্যাক্স জিএসটি কে বলুন কোন রকমের ফার্দার নোটিশ পাঠানো যাবে না। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবে। দেখুন, বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেস বলে কোন সরকার নেই। একটা সরকারকে সমান্তরাল ভাবে বাইরে থেকে আরেকজন পরিচালিত করছে, সে ট্রান্সফার নিয়ন্ত্রণ করছে, তার নির্দেশ স্থানীয় পুলিশ মেনে নিচ্ছে, তার নির্দেশ আইএস অফিসাররা মেনে নিচ্ছেন, আমাদের কাছে আমলারা যোগাযোগ করছেন। এখন তো আবার ফেস টাইম চলে, ফেস টাইম, কেউ সাধারণ ফোনে কথা বলেন না। তৃণমূল কংগ্রেসের নেতারাও বলছেন ফেস টাইমে কথা বলবো, আমলাও বলছেন ফেস টাইমে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অ্যাপেল কোম্পানি রয়্যালটি দেওয়া উচিত। প্রতি বছরে এত ফেসবুকের চাহিদা, এখানে ফেস টাইমের চাহিদা এত, অ্যাপেল ফোনের বিক্রি আমার মনে হয় পার্শ্ববর্তী কোনো রাজ্যে নেই যত পশ্চিমবঙ্গে চলেছে। প্রত্যেকেরই পকেটে আইফোন, আমাদেরও আইফোন আছে। ভয়ে ভয়ে মানুষ আইফোন কিনছে। রাজনীতি করতে গেলে আইফোন রাখতে হবে, পুলিশের চাকরি করতে গেলে আইফোন রাখতে হবে, ব্যবসা করতে গেলে আইফোন রাখতে হবে। মুখ্যমন্ত্রীর কুনজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য আইফোন রাখতে হবে, এমপির আইফোন, এমএলএ এর আইফোন, কাউন্সিলরের আইফোন, কাউন্সিলরের যে শিষ্য মানে এলাকায় এলাকায় ঘুরে বিভিন্ন স্কোয়ার ফিটের মাপের জমি দাম নির্ভর করছে প্রমোটারের থেকে টাকা নেবার জন্য, তার পকেটেও আইফোন। দিকে দিকে চলেছে খোলা বাজার, একটা পুরো বাজার বানিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গকে। সমস্ত কিছু এখানে বিক্রি হয়ে যাচ্ছে। এখানে দেখছেন প্রধান শিক্ষক ঘুষ নেয়, এরকম দৃশ্য এর আগে কোনোদিন কেউ দেখেনি। একজন মাস্টার মশাই এসে বলছেন যে আমার পিএইচডিটা আর কিছুদিনের মধ্যে অনার্ড হয়ে গেলে আমি উত্তরপ্রদেশের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি, স্কুলের চাকরি ছেড়ে দেবো। আমি বললাম মাইনে কত স্কুলের চাকরি? বলছেন এখন পর্যন্ত পাচ্ছি প্রায় 70,000 টাকার মতো। আর উত্তরপ্রদেশে যেখানে চাকরি পাবে কত টাকা পাবে? বলে ওখানে ওই রকমই দেবে শুরুতে। আপনি চাকরি ছাড়বে কেন? বললো বিশ্বাস করুন দাদা, আপনাকে সত্যি কথা বলছি, ছাত্রদের চোখের দিকে তাকাতে পারি না। ছাত্র আমার দিকে তাকিয়ে হয়তো ভাবছে আমিও হয়তো চাকরিটা কিনে এখানে ঢুকে পড়েছি, এই লজ্জা কোথায় রাখবো? সেজন্য মাস্টার মশাইয়ের চাকরি আর করবো না। সিপিএম এর আমলে দুর্নীতি ছিল, মধ্যমেধার চাষ ছিল, নেতা নেত্রীদের ছেলে মেয়েদের চাকরি হয়েছিল, ক্যাডার পোষণ ক্যাডার তোষণ হয়েছিল, কিন্তু কাউন্টার খুলে দিয়ে আজকে শিক্ষকের চাকরি বিক্রি এ সিপিএম এ পড়ে উঠতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় এসে বলে দিয়েছেন হাম কিসি সে কম নেই। যা সিপিএম করতে পারেনি তা আমরা করে দেখিয়েছি। সিপিএম যেখানে গিয়ে আটকে গিয়েছিল সেটা আমি সেই পথ খুলে দিয়েছি। কিন্তু এরা কোনো গরু মোষ নিয়ে কোনো খবর ছিল না। হঠাৎ দেখলাম এরা সবাই চলে গেল লালু প্রসাদ যাদবের কাছে, গিয়ে লালু প্রসাদ যাদবকে প্রণাম করে এলো। কারণ কি? কারণ ওখানে বলতে গিয়েছিল দেখুন আমরা মিড ডে মিলের চাল খেয়েছি, আমরা উত্তর 24 পরগনায় বিশেষ করে আমরা দায়িত্ব নিয়ে এখানে আমরা মানে পুরো রেশনের গমটাকে চালটাকে আমরা উধাও করে নিয়েছি। আমরা এটা করতে গিয়ে আমাদের এক মন্ত্রী জনসেবার কারণে তিনি জেলে পর্যন্ত চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত গরু মোষের ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। তা আপনি তো এখানে গরু মোষের এক্সপার্ট, পশু খাদ্য কেলেঙ্কারির নায়ক, ওইটা যদি শিখিয়ে দেন আমাদের শ্রীবৃদ্ধি হবে। যাক, লালু প্রসাদ আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু জানা নেই, কিন্তু বিহারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দেখা গেল না। যারা সর্বভারতীয় দল, বিভিন্ন নির্বাচনে তাদেরকে আমরা দেখতে চাই। একবার চলে গেলেন আসামে, আসামে বাঙালিদের গিয়ে বললেন তোমরাও বাঙালি আমরাও বাঙালি, তোমরা কষ্টে আছো, ডিটেনশন ক্যাম্পে আছো, তোমাদের দুঃখের কথা আমরা বারবার বাংলার মানুষের সামনে বলে চলেছি, তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও। নির্বাচনে প্রার্থী দিলেন, মানুষ অনেক ভেবে দেখলো তৃণমূলের কথা,
মানুষ ভোট দিল আসামের বাঙালিরা, জমানত নয়, জমানত বাজেয়াপ্ত করে ওখান থেকে ফিরে এলেন। আবার আসামটা ভালো না লাগবার পরে হঠাৎ চলে গেলেন গোয়ায়, বললেন আমাদেরও সমুদ্র আছে, গোয়ারও সমুদ্র আছে, সমুদ্রের হাওয়ায় যদি পরিবর্তন আসে, গোয়ায় গিয়ে বিরাট বিরাট হোর্ডিং, এত বড় হোর্ডিং কোনোদিন গোয়ার মানুষ দেখেনি। গোয়ার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই কোন রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের কাছে এলো। গোয়ার মানুষ বিভ্রান্ত হয়ে গেল, ভোটই দিতে পারলো না ঠিকঠাক ভাবে, তৃণমূল নোটার নিচে ভোট নিয়ে আবার নিজেকে গোটা করে বাড়িতে ফিরে চলে এলো। ওখানেও থেমে দেখেনি, দিল্লিতে গিয়েছিল একজন বয়স্ক নায়ক, মানে অনেক সময় হিরো ছিলেন, এক সময় লেডি কিলার ছিলেন কম বয়সে, বিশ্বজিৎ। তার ছেলে এখন আমাদের এখানে নায়ক, তাকেও দেখিয়ে দিক ওদিকে ঘোরাঘুরি করতে। বিশ্বজিৎকে প্রার্থী করে দিলেন, বিশ্বজিৎকে প্রার্থী করে দিল্লিতে নির্বাচন লড়লেন। নির্বাচনের ফলাফল কি প্রত্যেকের জানা, বৃদ্ধাবস্থায় ওই ব্যক্তিটারও জমানত বাজেয়াপ্ত করিয়ে এলেন, নিজেরাও ডুবলেন দিল্লিতে, বিশ্বজিৎকেও ডুবিয়ে দিয়ে চলে এলেন। জানি না তার ছেলে প্রসেনজিৎকে ধরেছেন কি নেই, এবার আমাদের জানা নেই, কারণ এরা তো বিভিন্ন লোককে ছেলে ধরার মতো খুঁজে খুঁজে বেড়ায়। হঠাৎ ধরে ফেলেছে বাংলার একদম আইকন হয়ে উঠতেন। আমরা জানতাম তিনি স্টেপ আউট করে বল 6 মেরে বাউন্ডারির বাইরে বার করে দেন। এবার দেখলাম অন্য রূপ, তিনি বাউন্ডারির ভেতরে বল ছুটছেন বিদেশ থেকে। কি হয়েছে? বলছে বিদেশে শিল্প আনতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন তারা, একদম সোজা কোথায় চলে গেছে ইউরোপে। সেখান থেকে কি আমাদের ক্রিকেটার বলছেন আমি তো অনেকদিন ব্যবসা করি, আপনারা জানেন না আমি অনেকদিন ব্যবসা করি, আমার বন্ধু ব্যবসা দেখে, আমি ঘুরে ঘুরে ক্রিকেট খেলি আর ও ব্যবসা দেখতো, তাই আমি ওখানে এখন লোহার কারখানা করব। জিন্দাল্লা নেয়নি তো কি হয়েছে, আমি ওখানে তৈরি করছি। বিনিয়োগের গল্প শুনলেন, একবারও দেখতে পেলেন মুখ্যমন্ত্রী নারকল ফাটিয়েছেন ওখানে গিয়ে, গঙ্গা জল ছিটিয়েছেন, কোথায় গেল কারখানার শিলান্যাস কেউ জানেন না। আবার ওখানে সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে, কারণ কি, যে জমিটা প্রায় বিনামূল্যে সরকারের কাছ থেকে নিয়েছিলেন, সেই জমিটাকে ধরে রাখার জন্য ইস্পাত নির্মাণের পরিবর্তে সেখানে এখন সিমেন্টের কারখানা হচ্ছে। ভেবে দেখুন আপনাদের নিজেদের পরিবারের কথা, কোথায় যাবে আপনাদের ভবিষ্যতের প্রজন্ম? আর কি নেই পশ্চিমবঙ্গে? আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের পূর্ব ভারতের দরজা খোলা আছে, আমাদের এখানে স্কিল্ড লেবার আছে। যদি এখনই মেদিনীপুর এবং হুগলির একটা অংশের বা হাওড়ার একটি অংশের সমস্ত হীরা সেটিং এর কাজ যারা করে, পাথরের কাজ যারা করে, সোনার কাজ যারা করে, তারা যদি বলে আগামী 15 দিনের জন্য আমরা ধর্মঘট করব, তাহলে সুরাত, আহমেদাবাদ, মুম্বাইয়ের হীরের ব্যবসাদারদের মাথার উপরে বজ্রপাত হয়ে যাবে, কারখানার দরজায় তালা লেগে যাবে। এই প্রতিভা আমাদের এখানে আছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে কোনো আমরা ফ্যাক্টরি করতে পারছি না, পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই। এই হাবড়ার মানুষের কথা চিন্তা করুন, আপনারা নিজেদের স্বাস্থ্য কেন্দ্রের কথা চিন্তা করুন, আপনাদের এই অঞ্চলের ছেলে মেয়েদের জন্য স্কুল আছে, কিন্তু এখানে কোনো কলেজ নেই। এখানে একটা এত সুন্দর আপনার সীমান্ত আছে, যে সীমান্ত যেখানে থাকে সেখানকার অর্থনীতি আরো বেশি দ্রুত চাঙ্গা হয়ে ওঠে, সেখানকার অর্থনীতির পরিবর্তনটা একটা দৃশ্যমানতার মধ্যে থাকে। কিন্তু আজ থেকে 15 বছর আগে হাবড়া যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কিছু মানুষের উপার্জন হয়েছে, কিছু মানুষের চালের মিল তৈরি হয়েছে, কিছু মানুষ চাল লুট করেছেন, কিছু মানুষ মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছেন, কিছু মানুষ রেশনের গম খেয়ে নিয়েছেন, কেউ তারা শান্ত হননি। এখন তো জমি খাওয়া শুরু হয়েছে। এখন এই মিউনিসিপ্যালিটির পরিস্থিতি কি হয়েছে প্রত্যেকে জানা। এই কুমড়াতে নির্বাচন হলো, এর আগের দিন পঞ্চায়েতের নির্বাচনের আগে একটি পঞ্চায়েত নির্বাচন হলো, আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু গণনা কেন্দ্রে তাদের ঢুকতে দেয়া হলো না। আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গ আজকে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। দায়িত্ব নিয়েছেন কে? দায়িত্ব নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি তার দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী দাওয়াতে ইসলামের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যদি
বিজেপি যে হিন্দু ধর্মের কথা বলে সেই হিন্দু ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম, অর্থাৎ আমরা যে হিন্দু ধর্মের কথা বলি সেটা গন্ধা ধর্ম। আর মুখ্যমন্ত্রী কোন হিন্দু ধর্মের কথা বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণকে ধরে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কারোর বাড়ির সঙ্গে যদি ঝামেলা হয়ে থাকে কাউন্সিলরে, সে প্রথমেই করছে কি, একটা কাঁচের বাক্সে রামকৃষ্ণকে বন্দি করে তার বাড়ির দরজায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আর আপনারা এই মুহূর্তে চলে যান দক্ষিণেশ্বরে, একটু রাত করে যাবেন, কামারহাটিতে যাবেন, বড়নগরে যাবেন, একটু বেশি রাতে যাবেন, কান পেতে শুনবেন টুকরে টুকরে কাঁদছেন কেউ। আপনি একটু কাছে যাবেন, বললেন কিসের আওয়াজ? সবাই জানে না রামকৃষ্ণ কাঁদছে, বলছেন কোথায় এসেছি, আমি কার হাতে পড়লাম, আমি বলে গেলাম যত মত তত পথের কথা। কিন্তু তৃণমূল বলছে সব মত পথ একটাই, সেটা তৃণমূলের পথ। হয় তৃণমূল করো, হয় তৃণমূলের পতাকা নাও, না হলে উত্তেজক সমর্থক হয়ে যাও। যেখানেই কেউ অন্য কথা বলবে তার উপরে পাথর বৃষ্টি করো। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দক্ষিণ 24 পরগনায় যাচ্ছেন, তার উপরে পাথরের বৃষ্টি হয়ে গেল, তার গাড়ির উপরে পাথর ছোড়া হলো। দিল্লির কয়েকজন সাংবাদিক আহত পর্যন্ত হলেন, তাদের গাড়ি ভাঙা হলো। এই যে দিলীপ ঘোষ এখানে বসে আছেন, তিনি যখন সভাপতি ছিলেন এবং যখন সভাপতির পরেও ছিলেন না, কতবার ওর গাড়ি ভাঙা হয়েছে উনি এখন নিজে গুনে বলতে পারবেন না। যেখানেই যাচ্ছে সেখানে আক্রমণ। আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তাকে তো আবার সভা করতে গেলে হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে হয়। এই নিয়ে 104 বার তিনি হাইকোর্টে গেছেন। কিসের জন্য? অনুমতি চাইতে। কে শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে যার স্থান মুখ্যমন্ত্রীর পরেই, যিনি সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি, সাংবিধানিক একটি পদে আছেন, তিনি পশ্চিমবঙ্গে কোনো সভা করতে পারছেন না। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আমাদের দলের আরেকজন প্রাক্তন সভাপতি, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তারা নিজেদের নির্বাচনী কেন্দ্রে কোভিড এর ত্রাণ বিলি করতে পারেননি। দেবশ্রী তো এক জায়গায় ত্রাণ দিতে গিয়েছিল, ত্রাণের কাজে গিয়েছিল, তাকে কলকাতা পুলিশ পর্যন্ত অ্যারেস্ট করলো। এই পুলিশ চোর ধরতে পারেন না, ডাকাত ধরতে পারেন না, এই পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে এখন মার পর্যন্ত খাচ্ছে। আসলে পুলিশেরও কিছু করার নেই। তৃণমূল পুলিশকে কিভাবে দেখবে, পুলিশের সম্পর্কে তৃণমূলের মতামত কি, অনুব্রতকে দিয়ে তৃণমূল কংগ্রেস সেটা বলিয়ে দিয়েছে। একটু বাড়াবাড়ি করলে কি করবে সেটা অনুব্রত বলে দিয়েছে। ওটা অনুব্রত বলেনি। অনুব্রত হচ্ছে তৃণমূলের পোস্টার বয়। ওর মুখই হচ্ছে তৃণমূলের মুখ, ওর সংস্কৃতি হচ্ছে তৃণমূলের সংস্কৃতি, ওর শরীরী ভাষাই হচ্ছে তৃণমূলের ভাষা। আজকে সেই ভাষায় পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে বাড়াবাড়ি করো না, তোমার যেটা কাজ সেটা করো। এটা মেনে নিয়ে কিছু পুলিশ আমার নেমে পড়েছেন লুটে, আবার কিছু পুলিশ অসহায় হয়ে আত্মসমর্পণ করেছেন। বিভিন্ন থানার আইসি তারাও এসআইআর এ নেমে পড়েছে। সাইবার সেল যারা আছেন, সাইবার থানার যারা কাজকর্ম করেন, তারা আবার সিএ নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য নেমে পড়েছে। আজকে সবাই সবকিছু করুন, কিন্তু আপনাদেরও চাকরি করতে হবে। সরকার বদলাচ্ছে, সরকার বদলে যাবে, আপনার নাম বদলাবে না, আপনার পদবি বদলাবে না, আপনার নামের পাশে যে পুলিশের যে তকমাটা আছে সেটা বদলাবে না। নতুন সরকারের আমলে কাজ করতে হবে। তাহলে এটা অন্তত বোঝার চেষ্টা করুন, দীর্ঘদিন এই অবস্থা চলবে না, পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা নতুন করে হাবড়ার মানুষের কাছে কোনো গল্প বলতে আসিনি। রাজনীতি সচেতন মানুষ, আপনারা জানেন ওপার বাংলায় থাকার কষ্টটা কি আছে। দিনের পর দিন আপনারা ওপার বাংলায় থেকেছেন, ওখানে যন্ত্রণার কথা শুনেছেন, আত্মীয় স্বজনের কাছে প্রতিনিয়ত টেলিফোনে কথা বলছেন, ওপার বাংলার খবর নিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কি পোস্ট হচ্ছে সেটা দেখছেন। ওই পরিস্থিতির শিকার আপনাকে কবে হতে হবে সেটা আপনি ভেবে নিন। আপনার বাড়ির 16 বছরের তরুণীকে একজন 63 বছরের লুঙ্গি পড়া বৃদ্ধ টেনে নিয়ে চলে যাবেন, এই দৃশ্যের জন্য কি আপনারা অপেক্ষা করছেন? একবার ভেবে দেখবেন কি অত্যাচার চলেছে ওপার বাংলায়, অবর্ণনীয় অত্যাচার। তৃণমূল কংগ্রেস আবার বলছে ওপার বাংলায় অত্যাচারে বিজেপি কি করছে, নরেন্দ্র মোদী কি করছে। আর এটা আন্তর্জাতিক বিষয়, নরেন্দ্র মোদী কি করবে, পশ্চিমবঙ্গে হিন্দুরা কিরকম আছে আজকে সেটাই আমাদের কাছে প্রাথমিক বিষয়।
মুর্শিদাবাদের একজন বিবাহিত মহিলা, তিনি বিএসএফ অফিসারকে দাঁড়িয়ে বলছেন, এই যে সামনে বসে আছেন আমার সাংবাদিক ভাইরা, এরাই দেখিয়েছে। এই প্রত্যেকটা চ্যানেলে আজকে সম্প্রসারিত হয়েছে সেই ছবি। সেই মহিলা বলছেন, আমাকে গুলি করে দিন, আমাকে গুলি করে ঝগড়া করে দিন, আমি আপনাদের হাতে মরতে চাই, কিন্তু আমার শরীরটাকে অন্যের হাতে আমি বন্ধ হতে দেব না। আমি এই পরিস্থিতির বদল চাই। কেন বলছে? ওখানে দীপু দাস খুন হয়েছে, আর এখানে ওই চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। কোথাও কোনো পার্থক্য নেই। ওপার বাংলায় রবীন্দ্রনাথের বাড়ি ভেঙেছে, এপার বাংলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে। ওপার বাংলায় সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হয়ে গেছে, সুনীল গাঙ্গুলির বাড়ি সেটাও নাকি মাটিতে মিশে গেছে। ওপারে কেউ বাদ দেননি। রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়ি তো, ঠাকুর বাড়ি তো শেষ ওপার বাংলায়। কাদের জন্য লড়াই করেছিলেন ইন্দিরা গান্ধী? কাদের জন্য ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সমস্ত বিরোধীদের সঙ্গে নিয়ে? সমর্থন জানিয়েছিলেন যে এই সংকটের মুহূর্তে আজকে আমাদের মানবতার স্বার্থে মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। আজকে 30 লক্ষ মানুষ একটি খুন হতে হয়েছিল সেদিন 1971 সালে খান সেনাদের হাতে আর পাক বাহিনীর হাতে, রাজাকারদের হাতে। বাংলাদেশ ভুলে গেল সম্পূর্ণ গল্প, ভুলে গেল যশোর ক্যান্টনমেন্টে পাওয়া 1,25,000-এর বেশি মহিলা, যাদের 14 থেকে 44 বছর মধ্যে বয়স, যাদের স্তন পর্যন্ত কাটা ছিল। এই অবস্থায় তাদের দেখতে পাওয়া গিয়েছিল। সমস্ত ইতিহাস ভুলে তারা ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বই পুড়ে ছাই। অর্থাৎ যারা একদিন সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল, যারা বিক্রমশিলা ধ্বংস করেছে, তক্ষশিলা ধ্বংস করেছে, নালন্দা ধ্বংস করেছে, তারাই ইন্দিরা গান্ধীর লাইব্রেরি ধ্বংস করেছে। তারাই মুর্শিদাবাদে একটা মানসিকতা, ওই মানসিকতা, ওই ট্র্যাডিশন সমানে চলেছে। তারাই একজন প্রাইভেট টিউটারের নিজস্ব লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে মূর্তি পূজা বন্ধ করবার দাবি নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল বেরিয়ে পড়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। নবদ্বীপে সরস্বতী পুজোর সমস্ত মূর্তি, সরস্বতীর মাটির মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কোথায় ভাঙছে? স্বাধীন ভারতবর্ষে। কোথায় ভাঙছে? প্রগতিশীল পশ্চিমবঙ্গে। কোথায় ভাঙছে? রবীন্দ্রনাথের দেশে। আজকে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ চলেছে। ঋষি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেন। আনন্দমঠের কল্পনা তার মনে আসে ওই মুর্শিদাবাদের লালগোলায় শ্রীকল কালীর মন্দির দেখে। তিনি মা কালীর ওই শিকল দিয়ে বাঁধা মূর্তি দেখে তার যে মনের মধ্যে যে পরিবর্তন হয়েছিল, ভারতবর্ষের মূল শক্তি যে ভারতীয় আধ্যাত্মিকতায় লুকিয়ে আছে, আজকে সেটাকেই জাগরিত করবার জন্য সাংস্কৃতিক জাতীয়তাবাদকে মূল মন্ত্র করে যিনি আনন্দ মঠ রচনা করেছিলেন, যার অমর সৃষ্টি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দিয়েছিল। যে বন্দে মাতরম শুধু মন্ত্র নয়, শুধু কোনো স্লোগান নয়, যাকে রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম বলে ঋষি অরবিন্দ বলে গিয়েছিলেন। যে বন্দে মাতরম ধ্বনি -30°C দাঁড়িয়ে ভারতবর্ষের জওয়ানরা সীমানায় আজকে উচ্চারণ করে নিজেদের শরীরকে আরো গরম করে দেন, সেই বন্দে মাতরমকে কংগ্রেস 1937 সালে খণ্ডিত করেছিল। কিন্তু আমি বলতে চাইছি, যেই মুর্শিদাবাদ জেলায় বন্দে মাতরমের পটভূমি তৈরি হয়েছিল সন্ন্যাস বিদ্রোহের প্রেক্ষিতে, আজকে যে উপন্যাস লিখে গিয়েছিলেন কালোজয়ী বঙ্কিমচন্দ্রের, সেই উপন্যাস তার কালোজয়ী সত্তাকে তিনি, কালাতীত অবস্থানকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন আমাদের দেহ, মনে, আমাদের অন্তরে। আজকে সেই মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি করছে তৃণমূলের বিটিম। আজকে হুমায়ুন কবির ওর বাবার নামে করছে কিনা আমার জানা নেই, এরপরে কার নাম আসবে সেটাও আমার জানা নেই। হয়তো দেখবেন ভবিষ্যতে অরঙ্গজেবের নামে আপনাদের হাবড়ায় স্মৃতিসৌধ তৈরি হবে। আপনারা এটাও দেখতে পারেন শাহজাহানের নামে হয়তো তার হাতে সুন্দর একটা গোলাপ ধরিয়ে দিয়ে হয়তো অশোকনগরে একটা মূর্তি স্থাপন হতে পারে। এটাও চলবে, কারণ আজকে এই অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন বিজেপির প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। তাহলে অন্য নেতা কেন বলবে না যেখানে হিন্দু 30%, আমরা 70%, যখন চাইবো কেটে
আজকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেননি, একবারও নিন্দা করেননি। এই যে আপনারা এত ঠান্ডার মধ্যে এখনো বসে আছেন, বাড়িতে গেলে আরামে থাকতে পারবেন, গরম চা খেতে পারবেন, সিরিয়াল দেখতে পারবেন, কিন্তু তাও আপনারা এখানে বসে আছেন। আপনারা কেন বসে আছেন? একটা নির্দিষ্ট কারণে। কারণ আপনারাও চান যে এই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকুক, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ না হয়ে যাক। আপনারা চান যেখানে সরস্বতী পুজো হোক, এখানে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর পাঁচালিটাও যাতে পড়া যায়, সেই পাঁচালি পড়ার ব্যবস্থা করে দিন। কিন্তু তৃণমূল বলছে যে এই লক্ষ্মীর পাঁচালি বললে চলবে না, কারণ তৃণমূল একটা ভুল করে ফেলেছে নামটা দিয়ে। এখন নাকি সার্ভে করে বুঝতে পেরেছে যে লক্ষ্মীর ভান্ডার নামটা দেওয়া ঠিক হয়নি, দেবী দেবতাকে টেনে আনা ঠিক হয়নি। সেজন্য দেখেছেন খুব কায়দা করে আপনাদের সামনে নামিয়ে দিয়েছে তৃণমূলী উন্নয়নের পাঁচালী। আসলে এটা লক্ষ্মীর পাঁচালীর কাউন্টার। আগামী দিনে আপনারা কেউ বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পড়তে পারবেন না, আপনাদের উন্নয়নের পাঁচালী পড়তে হবে। উন্নয়নের পাঁচালী পড়া শেষ হয়ে গেলে আপনাদের হিজাব পড়তে হবে। হিজাব পড়া যদি শেষ হয়ে যায়, তাহলে আপনাকে বলতে হবে আমি ধর্ম নিরপেক্ষ, আমার এখানে সমস্ত রকম মাংস খাওয়া যায়। খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ কোনো বাদ বিচার করতে পারবেন না। আপনার ফ্রিজে যে কোনো ধরনের মাংস রাখতে পারবেন, কিন্তু ওই বরাহ নন্দনকে যেন ফ্রিজের মধ্যে ঢোকাবেন না, ওটা চলবে না। বাদ বাকি আপনি বড় জিনিসপত্র সব ঢুকিয়ে ফেলতে পারেন, অন্য কিছু চলবে না। সেই জায়গায় আজকে উত্তর 24 পরগনা যাচ্ছে। উত্তর 24 পরগনার মানুষকে, হাবড়ার মানুষকে, অশোকনগরের মানুষকে, দেগঙ্গার মানুষকে, বারাসাতের মানুষকে, মধ্যমগ্রামের মানুষকে আজকে সচেতন হতে হবে। দেখুন, আমি চাইলে আপনি চান, আমি না চাই বা কিন্তু আপনি না চান, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কালীঘাটের মা কালী বলে দিয়েছেন যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় আর ঠেকিয়ে রাখা। মা কালীর কাছে তিনি প্রতিদিন যেতেন, প্রতিদিন নমস্কার করে বেরোতেন। পয়লা বৈশাখে ওনার পুজো দেবার পরই আমরা পুজো দিতে পারতাম, কিন্তু মা কালী বলেছেন আর পারছি না, আর্চিকর একবার পরে আবার পারছি না। উনি নিয়ে এলেন হট করে জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব বলছেন আমি তো এত বড় ধোকা আমি তো কোনোদিন খাইনি, আমি তো জগতের সৃষ্টি বিনাশ সমস্ত আমার মধ্যে দিয়ে হচ্ছে, আমি তো খেলছি, আমার চক্রই তো চারিদিকে ঘুরছে। কিন্তু আমিও তো কোনোদিন কল্পনা করতে পারিনি যে তুমি আমায় ডেকে আনলে কালচারাল সেন্টার বলে, আর এসে কালচারাল সেন্টারের পরিবর্তে আমার লোকের সঙ্গে আমার লোকের গন্ডগোল লাগিয়ে দিলে। আজকে হয়ে গেল জগন্নাথ ধাম। এবার দেবী দুর্গাকে নিয়ে এসেছিলেন। দিলীপ দা যেন ওখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে, দিলীপ দা সকালবেলা মর্নিং ওয়াক করতে দেখে মা দুর্গা ঢুকছে। উনিও তো ভেবে খুশি হয়েছিলেন যে এখানে যদি দেবী দুর্গার মন্ত্রী হয়ে যায় তাহলে সকালবেলা দেব দর্শন হয়ে যাবে, একটু দুর্গা ডেকে উনি ঢুকে পড়তে পারবেন। হঠাৎ গিয়ে দেখে ওখানে নেই জেসিবি মেশিন, নেই, মাঠ ফাঁকা। কি হলো? বলছেন ওখানে মমতা দেবী ভাইয়েরা সমস্ত বলে দিয়েছে তুমি তো আমাদের থেকে জমি নিয়েছিলে অন্য নাম করে, আমার জমির উপরে কি করে প্রতিমা তৈরি হবে? আমরা তো পৌত্তলিকতাবাদের বিরোধী, আমরা তো একেশ্বরবাদী, আমরা তো নিরাকার করতে বিশ্বাস করি। কি করে এখানে হবে? আমাদের জমিতে আমরা দুর্গা পুজো করতে দেব না। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে রোনাল্ডোর মতো একটা টার্ন নিয়ে নিয়েছেন, দিয়েই চলে গেছেন শিল্পনগরের দিকে, বলছেন দেবী দুর্গা এখানে হবে। কিন্তু দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না। কারণ কি? দুর্গাকে এতদিন অভুক্ত রেখে স্যালুট নিয়েছেন দুর্গার ওই কার্নিভালে, মা তিনি দাঁড়িয়ে আছেন, দেবী দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছে বাবুঘাটে বিসর্জনের জন্য। বলে ওনার মনে কি আছে আমার তো জানা নেই। তারপরে আবার বিসর্জনের দিন বদলে দিয়েছে, বিসর্জনের দিনই বদলে দিল। দুর্গাও হয়তো মনে মনে চিন্তা করতে পারেন এরপরে বলে দেবে তুমি একা আসবে, ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাংলায় ঢুকতে পারবে না, এত জায়গা আমরা দিতে পারবো না। সেই জন্য হয়তো দুর্গার উপরে রাগ করতে পারে। এমনিও তো আমি শুনেছি নাকি শিব একটা আবার বলেছে দুর্গা পুজোকে, দুর্গা পুজোকে এত সারা পৃথিবীর মানুষকে জানালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? আরে শিব নাকি চিঠি দিয়েছে কৈলাস থেকে একদম কৃতজ্ঞতা স্বীকার করে যে আমার বউয়ের প্রতি তোমার এত যে ভালোবাসা, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এরকম একটা গোলমেলে ব্যাপার হয়ে আছে। সেজন্য ধরতে না পেরে এখন মহাকালকে ধরেছেন, মহাকাল। এবার হবে উত্তরবঙ্গে।
মানে সমুদ্র থেকে শুরু করেছেন দীঘা থেকে, শেষ করছে একদম ওখানে। ওখানে গঙ্গাসাগরও আছে। গঙ্গাসাগরে বলেছেন ব্রিজ বানিয়ে দেবো, শিলান্যাস করবো, টাকা কোথায়? আরে ব্রিজ তো বানাবে বিজেপি, ওখানে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে পারবে। যেদিন উদ্বোধন হবে ভবিষ্যতে ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি চলবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাকে প্রধান অতিথি করে আমরা নিয়ে যাব, কারণ ওখানে উনি শিলান্যাস করেছেন, আমরা তাকে ভুলতে দেব না। আরে আমরা ওনাকে চাই, আমরা জলে স্থলে দিদিকে চাই, আমরা সর্বত্র তাকে চাই, আমরা 2026-এর নির্বাচনেও তাকে চাই। আমরা চাই তাকে বিধানসভার ফ্লোরের এই প্রান্ত থেকে ও প্রান্তে পদ্ম পাতার জলের মতো তিনি ঘুরে বেড়াবেন, তিনি কাপড় ছুঁড়বেন, তিনি স্পিকারের দিকে তাকিয়ে চিৎকার করবেন বিরোধী দলনেত্রী হিসেবে। আমরা তো তাকে চাই, আমরা ফেলে দিতে চাই না। বারবার উনি আমাদের মায়া কাটিয়ে দিল্লির নির্বাচন হলে দিল্লি চলে যেতে চান, আর পশ্চিমবঙ্গের মানুষ করে কি এমন একটা ব্যবস্থা করে দেয় যাতে উনি এখানেই থেকে যান। এবার উনি বলছেন আমি যাবো কোথায়? আমি এখন বলছেন উনি কি একটা মহাকালের মন্দির তৈরি করবেন। মানে মোটামুটি জগন্নাথ হয়ে গেল, মা কালী হয়ে গেল, দুর্গা ঠাকুর হয়ে গেল, এবার শিব, সমস্তকে এক করে নিয়েছেন। বিষ্ণু মাতার মন্দিরটা কোথায় হবে এখন আমরা খুঁজে উঠতে পারি, ওটাও হবে। এখন সমস্ত জায়গায় উনি দেবদেবীর নাম করছেন, কিসের জন্য আমার জানেন? উনি দেবদেবীর নাম করছেন কারণ এরপর সময়টা ওনাকে ধর্মকর্ম করে কাটাতে হবে। উনি মন্দির টন্দির সমস্ত মানিয়ে নিন, অবসর জীবনে তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক কোন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসের সেটা ভালো করে জানে। তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা কে? তৃণমূল কংগ্রেসের ব্লকের একজন নেতা আছেন, তার স্করপিও গাড়ি আছে, গাড়ির সঙ্গে অসংখ্য ব্যাচ লাগানো আছে, মানে কোনো চিন্তা নেই, দেখলেই নেতা বলে মনে হবে। হাতে ব্রেসলেট আছে, চোখে একটা ঔদ্ধত্য আছে, কিন্তু আসল নেতা হচ্ছে কি থানার ওসি। তিনি ঠিক করে দিচ্ছেন কে টিকিট পাবে, তৃণমূল কংগ্রেসকে কোন দিকে যেতে হবে, তৃণমূল কংগ্রেসকে কবে কোথায় আক্রমণ করতে হবে। এভাবে কোনো সরকার চলতে পারে না, এভাবে কোনো দল চলতে পারে না। তাই আপনাদের কাছে আহ্বান করছি, অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কাজ করেছেন, আর কত করবেন। উনি তো বলছেন এত করলাম, তারপরেও মন বলছে না, খালি চাই চাই চাই, আর আমি পারবো না, আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। আমরাও বলছি ওনাকে এবার একটু বিশ্রাম দিন। দীর্ঘ পথ অতিক্রম করে উনি ক্লান্ত, পথশ্রান্ত, ওনারও বিশ্রামের প্রয়োজন। তাই আবার বলছি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। এই ছুটির গান আজকে মানুষ গাইতে শুরু করেছে। তৃণমূলের বিদায় মসৃণ ভাবে হোক, এবং তৃণমূল সেটা জানে। তৃণমূল জানে বলেই তৃণমূল র্যাম্পে উঠে গেছে। আগে দিয়েছিল প্রার্থী, র্যাম্পে উঠে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। মানে 2024 থেকে তৃণমূল বুঝে গেছে যে কি করে বিদায় নিতে হবে, সেজন্য লোকসভার প্রার্থী ঘোষণা করেছিল র্যাম্পে হাঁটিয়ে। এবারে র্যাম্পে হাঁটাচ্ছে, তাদের প্রত্যেকে জানেন র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূল আজকে সীমানার বাইরে চলে যাবে। দিন শেষ, তৃণমূল শেষ। 26-এ নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আপনারা কোন জনহিতকর প্রকল্পের বাইরে থাকবেন না। তৃণমূল যা দিয়েছে প্রান্তিক মানুষের জন্য, গরিব মানুষকে, তার থেকে বেশি নতুন সরকার দেবে। 100 দিনের কাজ তৃণমূলের দুর্নীতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই নরেন্দ্র মোদী নতুন বিল নিয়ে এসেছেন। 100 দিন নয়, 125 দিনের কাজ দেবে এই বর্তমানের সরকার। 2025 সাল থেকে এই আইন কার্যকর হচ্ছে। সহযোগিতা করুন, সমর্থন করুন, আশীর্বাদ করুন, আমাদের আর্থিক সাহায্য দিন, আপনাদের মাঝখানে থেকে কাজ করবার সুযোগ দিন। নমস্কার, বিজেপি জিন্দাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।